দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানাতুল্লাহ জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে সুচিকিৎসার জন্য হাসপাতালে অনেকগুলো জরুরি বিষয় আসলে নির্ভর করে। সাধারণভাবেই সুচিকিৎসা বলতে আমরা যথাসময়ে যথোপযুক্ত পরিবেশ, দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যথাযথ আন্তরিক চিকিৎসা এবং সেবাকে বুঝে থাকি। আর হাসপাতাল হচ্ছে চিকিৎসা সেবা প্রদানের অন্যতম একটি প্রধান মাধ্যম। তাই মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের আদর্শ ব্যবস্থাপনার কোনো বিকল্প আসলে নেই। এবং সেই সাথে শুধু হাসপাতাল নয়, যে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান নির্ভর করে সেই প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার উপর। যেহেতু হাসপাতাল একটি মাল্টিডিসিপ্লিনারি ও জীবন রক্ষায় নিয়োজিত সেবাদানকারী প্রতিষ্ঠান, তাই হাসপাতালের ব্যবস্থাপনার বিশেষত্ব এবং গুরুত্ব অন্য যে কোনো প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো হচ্ছে অত্যন্ত বেশি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। একদম শুরুতে আসলে হাসপাতাল ব্যবস্থাপনার কথা আমাদের দর্শকদেরকে আমরা জানাচ্ছিলাম। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের স্বাস্থ্য খাতটা, এবং এই স্বাস্থ্যসেবাকে আসলে পরিপূর্ণতা দিতে ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতাল ব্যবস্থাপনা আসলে কোন পর্যায়ে রয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে যে ব্যবস্থাপনা কোন পর্যায়ে আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের এখন যে সমস্যাটা, ব্যবস্থাপনা নিয়েই অনেক বেশি সমস্যা। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ ওনারা কিন্তু স্ব জায়গায় তারা পারদর্শী। কোথায় কমতি আছে, ব্যবস্থাপনার কিছু কমতি আছে, ডাক্তারদের কিছু অপ্রতুলতা আছে, মানে কম সংখ্যায় কম আছে। আপনি দেখবেন যে কোনো ভালো হাসপাতালে গিয়ে যারা বিশেষজ্ঞ ডাক্তার, নামকরা ডাক্তার, তাদের অনেক বেশি সিরিয়াল। সেটা কেন? যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কমতি রয়েছে। আর দেখবেন দুর্নাম রয়েছে যে আমার রোগীর ব্যথা ভালো হচ্ছে না, অমুক না তমুক না, এরকম। এর পাশাপাশি ডাক্তারদের পাশাপাশি একটা ব্যবস্থাপনা টিম থাকা লাগে। যেমন মনে করেন ডাক্তার, একজন বিশেষজ্ঞ ডাক্তার রুগী তো ভর্তি থাকা অবস্থায় দেখবেন, দেখার পরে উনি ইভালুয়েট করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, সেটাকে সঠিক সময়ে করা, তদারকি করা, এবং রুগীদেরকে কাউন্সিলিং করা। রুগীর সাথে কিন্তু রুগীর গার্জেনটা খুব হতাশ থাকে, খুব থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে যে কি হচ্ছে, কি হবে, ভালো হবে কি না, আবার বিভিন্ন দিকে খুঁজতেও থাকে। এইসব ম্যানেজমেন্ট করার জন্য এটা ব্যবস্থাপনা কমিটি মানে টিম থাকা দরকার। যেমন কাস্টমার কেয়ার, অ্যাডমিন, সব কিছু মিলিয়ে এটা টেকনিক্যাল টিম, এগুলো কাজ করে। কিন্তু এগুলোর একটা সমন্বয়, আমাদের লেভেলে সমন্বয়ের কিছু তো অভাব আছেই, যার কারণে আমাদের দেশের মানুষের চিকিৎসার প্রতি আস্থা, শুধু যে ডাক্তাররা দায়ী তা কিন্তু না, আমরাও দায়ী। সরকারের পাশাপাশি আমরা যারা যে লেভেলের মানুষ এই স্বাস্থ্যসেবার সাথে জড়িত, তাদেরও তো ট্রেনিংয়ের প্রয়োজন আছে। যেমন আমি মনে করি আমার ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আমার দক্ষ চিকিৎসক আসলে গঠনে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবার কিরকম ভূমিকা নেওয়া হয়েছে বা কিরকম উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা বেসরকারি পর্যায়ে, আমরা তো সরকারের পাশাপাশি কাজ করি। আমাদের বেশিরভাগ ডাক্তার কিন্তু সরকারের ডাক্তার। ওনারা একটা সময় পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত সরকারি হাসপাতালে সার্ভিস দেয়, তারপরে হয়তো বাসায় এসে রেস্ট নিয়ে আসেন। সেই জায়গায় তো ডাক্তারদের যে আমরা যে ব্যবস্থাপনাগুলো করছি, আমাদের সারা দিন মানে রাত 11টার পর থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত আমরা একটা শর্টেজের মধ্যে থাকি। তারপরে আমাদের যারা আছেন তারা এটা প্রিপেয়ার্ড করে রাখেন, তারপরে বিশেষজ্ঞ ডাক্তাররা এসে তাদের সিদ্ধান্তগুলো দেয়। এখন একটা সুবিধা হলো যে আমাদের ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ, যার কারণে অনেক তথ্য আদান প্রদান করা যায়। কিন্তু অনেক সময় যখন বিশেষজ্ঞ ডাক্তাররা সরকারি হাসপাতালে বেশি ব্যস্ত থাকে, তাদের এই সিদ্ধান্তগুলো দিতেও দেরি হয় ডিজিটালি। আর ফিজিক্যালি এসে তারা যে দেয়, তাতে মানুষের এই জায়গায় একটু কমতি আছে। আর ব্যবস্থাপনার কথা বলছেন, আমি আমার হাসপাতালে, অন্যান্য হাসপাতাল আমার চেয়ে বড় যারা আছে তাদের তো একটা লেভেল পর্যন্ত আছেই। আমাদের কোথায় আছে, আমরা ধরেন ম্যানেজার, কোঅর্ডিনেটর, তারপরে কাউন্সিলর, এগুলা টিম তৈরি করছি। এগুলার যদি আমরা কানেক্টিভিটি সুন্দর তৈরি করতে পারি,
তাহলে কিন্তু আমাদের আস্থায় আসবে। আচ্ছা, সেই জায়গায় 24 আমরা কাজ ঘন্টার করি। একটা কাস্টমার সার্ভিসের কথা আপনি বলছিলেন যে এরকম কি 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আমাদের দেশে এখনো পর্যন্ত আছে স্বাস্থ্যসেবায়? স্বাস্থ্যসেবায় আমাদের লেভেলে এখন গড়ে উঠছে। আর যারা বড় আছে তাদের তো আছেই, তাদের ওই হাসপাতালে কাস্টমার কেয়ার আছে, অ্যাডমিন আছে, সাপ্লাই চেইন আছে, যারা কাজ করতেছে, ওটি টিম আছে, সবগুলা ধরেন কানেক্টিভিটির মধ্যে আসলে সেই হাসপাতালটাই সুন্দর হবে। আচ্ছা। এখন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের যে কমতির চাইতে ম্যানেজমেন্ট দক্ষতার অভাব আছে। সেই জায়গায় আমি মনে করি আমার আলোক হাসপাতাল, আপনি ব্যক্তিগত উদ্যোগ থেকে আসলে কি করছেন আসলে সেই আমি জায়গাটা পুরো? ব্যক্তিগত উদ্যোগ থেকে যেমন আমাদের একটা হলো যে বিশেষজ্ঞ ডাক্তার, তাদের আন্ডার তো রোগী ভর্তি থাকে, তারা চেম্বার করে। আমি এখানে ধরেন আমার হাসপাতালে অ্যাডমিন ক্যাটারে যারা আছে, যেমন ডাইরেক্টর, হসপিটাল ডিরেক্টর, তার নিচে আছে কোঅর্ডিনেটর, তার নিচে আছে একদিকে ইএমও, আইএমও, তারপরে আছে ধরেন নার্স, এগুলা আছে। আবার তাকে কোঅর্ডিনেটরকে সাহায্য করার জন্য অ্যাডমিন ম্যানেজার আছে, ডাইরেক্টরকে সাহায্য করার জন্য অ্যাডমিন ম্যানেজার আছে, কাস্টমার কেয়ার আছে। সেগুলা মেডিকেল গাইডলাইন অনুযায়ী আমি তৈরি করছি। শতভাগ এখনো যে সাকসেস দাঁড় করাতে চাচ্ছেন কিনা? এটা আমি একটা ইন্টারন্যাশনাল লেভেলে করার টার্গেট নিয়ে আগাচ্ছি। যেমন আপনি আমার হাসপাতালে দেখবেন যে নার্স, ডাক্তার, ম্যানেজার প্রতি মাসেই 2-3টা করে ট্রেনিং হচ্ছে। আমরা বাইরে থেকে ট্রেনার এনে আমরা ট্রেনিং করাচ্ছি। আবার কিছু কিছু হায়ার ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমরা বাইরের ইনস্টিটিউটগুলোতে 2 দিন 3 দিনের ট্রেনিংয়ে পাঠাচ্ছি। আর আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে, যিনারা রিপোর্ট করেন, তাদেরকেও আমি বিভিন্ন দেশে এই বছরে একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। সেইভাবে আস্তে আস্তে আমি মনে করি যে প্রথম হলো যে রোগ নির্ণয় করার জন্য তো ভালো ডাক্তার লাগবে, যারা রিপোর্ট করবে তাদের জন্য। যেমন আজকে আমি একটা কোম্পানির সাথে কথা বললাম যে আমার রেডিওলজিস্ট পাঠাবো, তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন, সেশন চার্জ আমি দিব। তো এইভাবে চাই যে বছরে একজন ডাক্তারকে একটা ট্রেনিং দেওয়া, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ একটা ট্রেনিং দিয়ে যদি আনতে পারি, আস্তে আস্তে আমার প্রতিষ্ঠানের ডিগনিটি বাড়বে, রিপোর্টের কোয়ালিটি বাড়বে। এই একটা জিনিস। আরেকটা হলো দক্ষ ম্যানেজমেন্ট তৈরি করার জন্য আমি দিনরাত কাজ করতেছি। সেই জায়গায় কানেক্টিভিটি সব চেইনের সাথে যদি কানেক্টিভিটিগুলো তৈরি হয় তাহলে কিন্তু ভালো হবে। সাপোজ মনে করেন ছোট ছোট ভুলগুলা কিন্তু আমাদের এখনো আছে। যেমন ডাক্তার সাজেশন করছে যে এই টেস্টগুলো রাখলে সময় মতো করে রাখলে আমি কালকে সিদ্ধান্ত দেবো বা 2 ঘন্টা পরে সিদ্ধান্ত দেবো। দেখা যাচ্ছে যে স্পেসিমেনটাই নেয় নাই। এরকম ছোট ছোট ভুল কিন্তু আছে। রিপোর্ট হয়ে রয়েছে, সেটা ল্যাব থেকে পাঠায় নাই। এগুলা ডেভেলপ করছি। এখন ডিজিটাল যুগ, যে রিপোর্টটা যখনই ডান হয়ে যাবে তখনই আমাদের কম্পিউটারে চলে আসবে। আপনি ডিজিটালের কথা বলছিলেন এবং সেই সাথে আমরা যদি অবকাঠামোগত কথা বলে থাকি আসলে এই স্বাস্থ্যসেবা খাতে, আমরা দেখেছি যে এখন এই ডিজিটাল বাংলাদেশে এসে আমরা অবকাঠামোগতভাবেও কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে রোগীরা আসলে ভারত যেতে পছন্দ করছেন স্বাস্থ্য নিরীক্ষার জন্য, থাইল্যান্ড যেতে পছন্দ করছেন, সিঙ্গাপুরতে যেতে পছন্দ করছেন। তাহলে এই যে আমাদের টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, সেগুলো আসলে আমরা দেশের ভেতরেই যদি রাখতে চাই, সেক্ষেত্রে এই পর্যায়ে এসে আসলে আমাদের কি করণীয়, আমরা ঠেকাতে কি করণীয় আসলে সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি। সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি, সরকারও কাজ করছে। সরকার ইতিমধ্যে তো ওনাদের ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে, ডিজি অফিস কাজ করছে, মন্ত্রণালয়ে কাজ করছে। সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, চেষ্টা করছে এবং ভালো করছে। পাশাপাশি আমরা বেসরকারি পর্যায়ে যারা আছি, আমাদের কিন্তু অনেক ব্যথা যে আমরা স্বাস্থ্যসেবা করি অথচ বিদেশে রোগী চলে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের কমতির কারণেই চলে যাচ্ছে। রোগীদের তো একটা জিনিস আছেই যে ধরেন মাথায় যদি কমান্ড দিয়ে থাকে যে এই ডাক্তার ভালো না, তাহলে কিন্তু সে তার মাথার থেকে কমান্ডটা দূর করতে হবে। অর্থাৎ আমাদের বেশি বেশি প্রচার করতে হবে এবং বিদেশে কেন রোগী যায় সেটা খুঁজে বের করতে হবে। যেমন আমি মনে করি যে আপনি যে সমস্ত দেশের কথা বললেন, পার্শ্ববর্তী দেশ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এখন একটা হলো অর্থবিত্তরা তো যারা বিত্তশালী মানুষ তারা তো যেতেই যাবে। আরেকটা হলো যে হতাশার থেকেও যায়। তো যেমন মানে আলোক হাসপাতালের কথা মনে করেন, আলোক হাসপাতাল তাকে ভালো সার্ভিস দিতে পারে নাই, একটা ম্যানেজার তার সাথে খারাপ ব্যবহার করছে। কেন আসলে তারা বিদেশে যেতে চায় এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো, তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্ট আয়োজনে দর্শক একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে স্যার আমরা কথা বলছিলাম আসলে রোগীরা কেন বিদেশে যেতে সবচেয়ে ইচ্ছুক, কি কি কারণ আসলে এর পেছনে রয়েছে সেটা নিয়ে কথা বলছিলাম। ধন্যবাদ। আমি এই ব্যাপারে কথা বলতেছিলাম। আমার ধারণা, আমি দীর্ঘদিন প্রায় 30 বছর আমি স্বাস্থ্যসেবার সাথে আছি। এই 30 বছরে আমি দেখেছি যে আমাদের একটা মজ্জাগত পরিবর্তন দরকার। অবশ্যই এই একটা জিনিস মাথায় আছে যে আমরা হয়তো বা ভালো না, যাদের বিত্তশালী মানুষ তারা তো যেতেই চায়। পাশাপাশি যারা বিত্তহীন তারা অনেক প্রতিষ্ঠান, আমাদের মতো প্রতিষ্ঠানে যেয়ে কোথাও না কোথাও অসন্তুষ্ট হয়, সেখান থেকে যেতে পারে। আরেকটা হলো বিভিন্ন জায়গায় তারা রুগী দেখায়। অনেক সময় আমাদের ডাক্তাররাও ঠিকমতো প্লেসমেন্টের জন্য চিন্তা করে না যে আমি দেখলেই ভালো হয়ে যাবে, কিন্তু তার যে আরেকটা ডিসিপ্লিনের কাছে পাঠাইতে হবে সেখানেও আমার মনে হয় কিছুটা কমতি আছে, এটা কেটে যাচ্ছে। পাশাপাশি যে রোগ নির্ণয়, এটা বড় ব্যাপার, কিন্তু অনেক দিন ডাক্তার দেখাচ্ছে রোগ নির্ণয় হচ্ছে না, সে কষ্টের মধ্যে আছে। অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু বিদেশে চলে যায়। আর সহজলভ্য হওয়ার কারণে আমাদের ইচ্ছা করলেই তো আমরা বিদেশে যেতে পারি, সে একটা কারণ কিন্তু আছে। আমরা কি আসলে বিশ্বমানের সেবা দিতে পারছি না এখনো পর্যন্ত? বিশ্বমানের সেবা দিতে পারছি না এটা না, বিশ্বমানের সেবা দেওয়ার জন্য আমরা যেতটুকু প্রস্তুত হয়েছি সেটা অপ্রতুল, মানে কম। সেই জায়গায় আমাদের পরিপূর্ণতা পাইতে হইলে আমাদের হসপিটালের সংখ্যা, বেড সংখ্যা, বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা, ম্যানেজমেন্ট অ্যাকুরেসি, অনেক কিছু দরকার। সেক্ষেত্রে কি আমরা যেটা বর্তমান বাজেট আসলে দেওয়া হয়েছে, সেই বাজেটে কি স্বাস্থ্যসেবা আসলে কতটুকু গুরুত্ব পেয়েছে বলে আপনার মনে হচ্ছে? স্বাস্থ্যসেবা গুরুত্ব সরকার দিচ্ছে, কিন্তু দেখা যায় যে আপনার 22 সালে ছিল 36,000 কোটি টাকা, 23-এ মনে হয় 38,000, এরকম 38,052 কোটি টাকা যদি আমার মনে থাকে, আর এই বছর 41,400 কোটি টাকার মতো বাজেট দিয়েছে। সেটা এটাও কম হলেও এই খরচ করারও তো সক্ষমতা আমাদের অনেক সময় থাকে না। আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোকবলের অভাবে বা পরিকল্পনার অভাবে কিছু হয়তো খরচই হয় না। তো আমি মনে করি যতটুকু বাজেট হয়েছে সেটা আমরা যদি ভালো করে খরচ করি, দেখে দেখে খরচ করি, সেখানে কম না কিন্তু। তবে বাজেট 7-8% হওয়া উচিত। এখন 5.1%, সেটা যদি 7-8% হয়, এটা উন্নত দেশগুলোতে এরকমই বাজেট দেওয়া হয়। এবার আমরা একটু আলোক হসপিটালের কাছে আসি। আপনারা এখন পর্যন্ত নতুন কি কি উদ্যোগ নিয়েছেন? আমরা যতটুকু জানি মা ও শিশু ইউনিট নামে আপনারা একটা নতুন উদ্যোগ আসলে হাতে নিয়েছেন, এটা ওপেন হয়েছে কিনা এবং সে সম্পর্কে জানতে চাচ্ছি। এটা গত 2 মাস যাবত আমরা ওপেন করেছি, আউটডোর ওপেন করেছি। ইনশাআল্লাহ আগামী 10 তারিখে আমরা ইনডোরটা ওপেন করব। আচ্ছা, তো আমাদের জেনারেল হাসপাতাল আছে, সেখানে সব কাজ হয়, 100 বেডেড হাসপাতাল। আমি চিন্তা করলাম মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারটা আলাদা করতে, আমি আলাদা বিল্ডিংয়ে এই সেটআপটা দিচ্ছি। এখানে আমার উদ্দেশ্য হলো যে দেখবেন বাংলাদেশে বেশিরভাগ সিজারিয়ান অপারেশন হয়। আমার একটা ইচ্ছা উন্নত বিশ্বের ন্যায় এটা নর্মাল ডেলিভারি করা যায় কিনা। নর্মাল ডেলিভারি কি, পেইনলেস নর্মাল ডেলিভারি বলে। এই টিমের মধ্যে একজন গাইনোকোলজিস্ট থাকবে, প্রতিটা 24 ঘন্টায় একজন গাইনোকোলজিস্ট থাকবে হেড, তারপরে একজন অ্যানাস্থেটিক থাকবে, মেডিকেল অফিসার থাকবে, নার্স থাকবে, আয়া পিয়ন মিলিয়ে একটা 10-12 জনের একটা টিম 24 আওয়ার্স থাকবে। তাদের ফুললি 24 আওয়ার্স অবজারভেশনের মাধ্যমে একটা নর্মাল ডেলিভারি হবে। তাই আমাদের দেখবেন ঢাকা শহরে প্রায় 90%-এর উপরে সিজারিয়ান অপারেশন হয়, 10%-এর নিচে আছে নর্মাল ডেলিভারি। আমি এটা উল্টে দিতে চাই, এবং উন্নত দেশগুলো কিন্তু তাই করছে, যে নর্মাল ডেলিভারি বেশি হচ্ছে, সিজারিয়ান অপারেশন কম হচ্ছে। আমার এখানে তাই, আমি এইটা নিয়ে কাজ করছি, আগামী 2-3 বছর এটা নিয়ে কাজ করব, যে দেখি এই প্রোডাক্টটা, মানে এই ডিপার্টমেন্টটা ডেভেলপ করা যায় কিনা। যেমন উন্নত মানে উন্নত দেশগুলো আমি দেখে আসছি যে তারা 90, 96, 98% পর্যন্ত নর্মাল ডেলিভারি করে, 2%, 3%, 5% তাদের সিজারিয়ান অপারেশন হয়। এইটা নিয়ে আমি কাজ করছি। আরেকটা হলো আমরা দেখবেন যে অনেক বড় সংখ্যা 12, 15, 18% দম্পতি বাচ্চা পাচ্ছে না। এটা ভৌগোলিক কারণেই হোক বা কায়িক পরিশ্রমের অভাবেই হোক, খাদ্যাভ্যাসের কারণেই হোক, হচ্ছে। কিন্তু এই জায়গায় এই মায়েরা, মানে এই দম্পতিগুলো দেশে বিদেশে ঘুরতেছে, ভালো সেবা পাচ্ছে না। আমি একটু ট্রাই করে দেখি
যে এদেরকে ইসলামী কায়দায় ধর্মীয় অনুশাসন মেনে এই দম্পতিদের বাচ্চা দেওয়া যায় কিনা। আমার এখানে 4-5 জন ডাক্তার আছে, তাদের নিয়ে আমি চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা এই ধরেন আগামী 10 তারিখের মধ্যে এটা ওপেন করব, আইওআইটা ওপেন করব, আইভিএফটা একটু পরে। আরেকটা হলো গাইনি অনকোলজি। আপনার বড় একটা সংখ্যা এখন মায়েরা এই ওভারিয়ান ক্যান্সারে ভুগতেছে, ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে। এই জায়গায় আমরা গাইনি অনকোলজি শুরু করেছি, আউটডোর শুরু করেছি। ইনডোর তো আমাদের আছেই, তা আউটডোরটা শুরু করেছে, এখানে রুগী হচ্ছে আশানুরূপ, আস্তে আস্তে রুগী বাড়তেছে। আমার মনে হয় যে এই গাইনি অনকোলজিও একটা বড় সাবজেক্ট। এই 3টা জিনিস নিয়ে কাজ করছি। তার পাশাপাশি এদের জন্য লাগবে এনআইসিউ, পিআইসিউ। একটা বিল্ডিংয়ে আমার এই 4টা ডিসিপ্লিন কাজ করবে। আমার বিশ্বাস যে এটা যদি আমরা যে কোনো একটা সাবজেক্ট যদি আমরা কোয়ালিফাই করি, তাহলে এটা বড় হাসপাতাল দরকার হবে। তো আমি কেন একটা উন্নত সেবায় যাব না? আমি যাওয়ার চেষ্টা করতেছি। বিজনেস তো আমার হচ্ছে, দিন চলতেছে, আমার প্রতিষ্ঠান চলতেছে। আমি অত বড় না করে কোয়ালিটি প্রোডাক্টের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। যেমন মায়েদেরকে নর্মাল ডেলিভারি করে তাদের স্বাস্থ্য সুরক্ষা দেব, বাচ্চাদেরকে এনআইসিউ, একটা আন্তর্জাতিক মানের এনআইসিউ আমার করার ইচ্ছা আছে। আপনার গাইনি অনকোলজিকে ডেভেলপ করে অনেক মায়েদেরকে আর্লি ডিটেকশন করতে পারলে অনেক মায়েদের জীবন দেওয়া যাবে। এবং অনেক দম্পতি বাচ্চা পাচ্ছেন, আমার দেশেই যেন এই টাকাটা খরচ হয়, আমরা যেন কোয়ালিটি একটা আইভিএফ সেন্টার করতে পারি, সেই জিনিস নিয়ে আমি কাজ করছি। বাহ, বেশ ভালো একটা উদ্যোগ আমরা বলতে পারি, এবং অভাবনীয় উদ্যোগও বলা যায়। কারণ মা এবং শিশুর যে গর্ভকালীন সময়ের যে সংকটের কথা বিবেচনা করে আপনি এই ইউনিটটা খুলেছেন, তার জন্য শুভকামনা। এবং আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি একেবারে শেষে আপনার কাছে অতি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আমরা দেখেছি যে রাসেল ভাইপার নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ বড়সড় একটা ভয় বা আতঙ্ক আমরা সবার মধ্যে দেখেছি। সেটা আমাদের গণমাধ্যমেই হোক বা একদম যদি স্বাভাবিক সাধারণ মানুষদের কথা বলি সেখানেও হোক। এই যে অ্যান্টিভেনমের কথা বলা হচ্ছে, সেটা আলোক হেলথ কেয়ার যেগুলো আছে, আপনার বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো আছে, সেগুলোর মধ্যে যথেষ্ট মজুদ আছে কিনা এবং এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া আছে কিনা, সেটা যদি একটু আমাদেরকে বলেন। না, আমরা এই ব্যাপারে আসলে পদক্ষেপ এখনো নেই। এটা তো সরকারি করে থাকে, সরকারি হাসপাতালগুলোই করে থাকে, প্রাইভেটলি খুব একটা করি না। আমাদের এই সরকারি গাইডলাইনও আসে নাই। তবে আপনার মাধ্যমে আমি সাধারণ জনগণকে সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সাপ দেখলে নিরাপদ দূরত্ব সরে গিয়ে তাকে ব্যবস্থাপনায় নেন। এটাকে ধ্বংস করার দরকার নেই। যদি দেখা যায় অবস্থা বুঝে কাজটা করতে হবে। তবু সাধারণ মানুষ তো আসলে ওইভাবে বোঝে না। সাপ কিন্তু ইচ্ছা করেই সবল দেয় না, তাকে উত্ত্যক্ত না করলে সহজে সবল দেয় না। যেমন সাপ আপনার উপর দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সবল দেবে না। কিন্তু যখন আপনি তাকে মারধর করবেন বা সরানোর চেষ্টা করবেন, সে যাচ্ছে তাই যাইতে দেন। এরকম একটা সাহসী পদক্ষেপ নিলে অনেকেই কিন্তু সাহসী পদক্ষেপ নিচ্ছে। এরকম অভয়বাণী নিশ্চয়ই আমাদের সাধারণ দর্শকরা শুনতে চাচ্ছিলেন, যে হাসপাতাল সংশ্লিষ্ট কারো কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন। এবং পরিশেষে বলতে চাই যে আমাদের দেশে আসলে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, এর অনুসরণ নিয়ে অনেক আলোচনা হলেও হাসপাতালের মতো একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবস্থাপনা নিয়ে কিন্তু খুব কম আলোচনা হয়ে থাকে। আসলে এই বিষয়ে জনগণের বা যারা সংশ্লিষ্ট আছেন আসলে তাদের দৃষ্টিপাত করা উচিত, এবং তারা করবেন এই আশা রেখে আমরা আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।